আসসালামু আলাইকুম সবাই। আমরা ভেক্টর আজকে লেকচার নাম্বার 13 শুরু করব এবং আমি গতদিন আপনাদেরকে আপেক্ষিক বেগ কি সেটা পড়িয়েছিলাম। আজকে আমরা যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে ভেক্টর ব্যবকলন। সুতরাং ভেক্টর ব্যবকলনে ঢোকার আগে আমি একটু ভেক্টর ব্যবকলনটা কি জিনিস সেটার আপনাদেরকে আইডিয়া দিব, যে আসলে ভেক্টর ব্যবকলনটা আমাদের কেন লাগবে, কেন আমরা এটা আসলে পড়তেছি সেটা আমরা আগে একটু দেখে নিব। তাহলে চলেন শুরু করি ভেক্টর ব্যবকলন দিয়ে। দেখেন, ভেক্টর ব্যবকলন পড়ানোর জন্য আমার প্রথমে এই ব্যবকলন বা ডিফারেন্সিয়েশন কি জিনিস সেটা আপনাদেরকে বুঝাইতে হবে। তাহলে চলেন আমরা ভেক্টর ব্যবকলন শুরু করব ব্যবকলন বা ডিফারেন্সিয়েশন কি জিনিস সেটা বোঝা দিয়ে। ডিফারেন্সিয়েশন বা ব্যবকলন, ওকে। তাহলে ডিফারেন্সিয়েশন বা ব্যবকলন বোঝার জন্য আমি একটা ছোট্ট এক্সাম্পল ক্রিয়েট করি সবসময়। এই এক্সাম্পলটা দিয়ে আমি আসলে আপনাদেরকে বুঝাবো। এক্সাম্পলটা হচ্ছে, ধরেন আপনি আপনার বাসা থেকে বের হয়ে কোনো একদিকে রওনা করবেন। তাহলে আপনাকে আমি বাসা থেকে বের করি এবং বাসা থেকে বের হয়ে আপনি যখন রওনা করতেছেন সকল সময়ে নিশ্চয়ই সমান দূরত্ব আপনি অতিক্রম করবেন না, এক এক সময় আপনার অতিক্রান্ত দূরত্ব এক এক রকম হবে। তাহলে যদি আমরা একটা দূরত্ব বনাম সময়ের গ্রাফ আঁকতে যাই, ধরেন আপনি সময়ের সঙ্গে সঙ্গে যে আপনার যে অতিক্রান্ত দূরত্ব সেটার আমি একটা গ্রাফ এঁকে দিব। 0 এটা হচ্ছে টি সেকেন্ড আর এটা হচ্ছে এক্স দূরত্ব ইন মিটার। তাহলে ধরেন আপনি শূন্য সময়ে যাত্রা শুরু করছেন বাসার থেকে। প্রথমে 0 থেকে 5 সেকেন্ড পর্যন্ত একটা দূরত্ব গেছেন, 5 থেকে 10 সেকেন্ডে একটা দূরত্ব গেছেন, 10 থেকে 15 সেকেন্ডে একটা দূরত্ব গেছেন, 15 থেকে 20 সেকেন্ড গেছেন, 20 থেকে 25, 25 থেকে এই 25 পর্যন্ত রাখলে আমাদের হবে গুড এনাফ। তাহলে আপনি শূন্য সময়ে যাত্রা শুরু করে যেভাবে গেছেন সেটা যদি এরকম হয় যে প্রথম 5 সেকেন্ড আপনি একটু কম বেগে গেছেন, তারপরে 10 সেকেন্ড বেগ বাড়ছে, 15 সেকেন্ডে, মানে এই যে বিভিন্ন সময় আপনার বেগ কিন্তু বিভিন্ন রকম হওয়ার কারণে সরণটাও বিভিন্ন রকম হয়েছে। এটা হচ্ছে আপনার সময়ের সঙ্গে সরণের যে গ্রাফ সেটা। এখন দেখি 5 সেকেন্ড সময়ে আপনার একটা অতিক্রান্ত দূরত্ব আছে, 10 সেকেন্ড সময়ে একটা অতিক্রান্ত দূরত্ব থাকবে, 15 সেকেন্ড সময়ে একটা অতিক্রান্ত দূরত্ব থাকবে, 20 সেকেন্ড সময়ের একটা অতিক্রান্ত দূরত্ব থাকবে আর 25 সেকেন্ড সময়ের একটা অতিক্রান্ত দূরত্ব থাকবে। এই যে বিভিন্ন সময়ে আপনার অতিক্রান্ত দূরত্বগুলো আমরা দেখতে পাচ্ছি গ্রাফে। তাহলে এখন আমরা যদি মানগুলো চিন্তা করি, ধরেন এটা হচ্ছে 10 মিটার, এটা 20 মিটার, এটা 30 মিটার আর এটা ধরি 38 মিটার। তাহলে 20 এর পরে এটা হবে ধরেন 23 মিটার ধরলাম। তাহলে খেয়াল করে দেখেন, এই যে আপনি যখন বাসা থেকে বের হয়ে গেছেন প্রত্যেক 5 সেকেন্ডে আপনি কিন্তু সমান সমান দূরত্ব অতিক্রম করেন নাই, এক এক সময় এক একভাবে দূরত্ব অতিক্রম করছেন। তাহলে আমি যদি আপনার মোট 25 সেকেন্ড সময়ের গড় বেগ চিন্তা করি, 25 সেকেন্ড সময়ের গড় বেগ ভি অ্যাভারেজ। গড় বেগ মানে হচ্ছে কি মোট অতিক্রান্ত দূরত্ব। মোট অতিক্রান্ত দূরত্ব এখানে কত? 38 মিটার। 38 মাইনাস 0 ডিভাইডেড বাই মোট সময় 25 মাইনাস 0। তাহলে 38 বাই 25 হচ্ছে আপনার গড় বেগ। সুতরাং 38 ডিভাইডেড বাই 25 1.52 মিটার পার সেকেন্ড আপনার গড় বেগ। এটা হচ্ছে পুরা কত সময়ের 25 সেকেন্ডের জন্য আপনার গড় বেগটা কত বের হচ্ছে? 1.52 মিটার পার সেকেন্ড। এখন আমি যদি বেগগুলো প্রত্যেকটা সময়ের ব্যবধানে বের করতে চাই,
আমরা কিন্তু গড় বেগ বের করতে পারবো। আমরা কিন্তু প্রত্যেক 5 সেকেন্ডের জন্য গড় বেগ বের করতে পারবো। তাহলে 0 থেকে 5 সেকেন্ডের জন্য যে গড় বেগকে চিহ্নিত করা হয় এইভাবে, উপরে একটা দাগ দিয়ে এভারেজ বা গড়টাকে চিহ্নিত করা হয় কি, এই যে বেগ ভি, তার উপরে একটা দাগ দিলে এটা বোঝা যায় এটা কি বেগ, এটা গড় বেগ। তাহলে 0 থেকে 5 সেকেন্ড সময়ের মধ্যে যে গড় বেগটা হবে 0 থেকে 5, দেখেন তো 5 সেকেন্ডের মধ্যে আপনি 10 মিটার গেছেন, 10 - 0 ডিভাইডেড বাই 5 - 0, তাহলে 2 মিটার পার সেকেন্ড গড় বেগ হচ্ছে 0 থেকে 5 সেকেন্ডে। এরপর 5 থেকে 10 সেকেন্ড সময়ে আপনার গড় বেগ কত হবে, 20 - 10 ডিভাইডেড বাই 10 - 5, তাহলে আপনারা এখানে পাবেন 10/5, এটাও 2 মিটার পার সেকেন্ড। এখন 10 থেকে 15 সেকেন্ডের গড় বেগ কত হবে, 10 থেকে 15 সেকেন্ডে দেখেন 23 - 20 ডিভাইডেড বাই 15 - 10, 3/5 মানে 0.6 মিটার পার সেকেন্ড। এরপর 15 থেকে 20 সেকেন্ডের গড় বেগ 30 - 23 ডিভাইডেড বাই 20 - 15, তার মানে 7/5 1.4 মিটার পার সেকেন্ড। এবং 20 থেকে 25 সেকেন্ডের যে গড় বেগ 38 - 30 ডিভাইডেড বাই 25 - 20, তাহলে 8 কে 5 দিয়ে ভাগ করলে 1.6 মিটার পার সেকেন্ড। এই যে দেখেন আমরা এক এক সময়ে কি পাচ্ছি, এক একটা গড় বেগ পেয়ে গেলাম। এখন জিনিসটা খেয়াল করি, আমার এখান থেকে আমি গড় বেগ পাচ্ছি কিন্তু কোনো সুনির্দিষ্ট মোমেন্টের বেগ পাচ্ছি না, কিন্তু আমরা এখান থেকে গড় পরতা কতটুকু গড় বেগে গেলাম সেটা আমরা পাচ্ছি, কিন্তু একেবারে এক্স্যাক্টলি 5ম সেকেন্ডের বেগ বা 10ম সেকেন্ডের বেগ সেটা কি আমরা পাচ্ছি কিনা, সেটা কিন্তু আমরা এখান থেকে পাচ্ছি না। সুতরাং আমরা এতদিন পর্যন্ত যা পড়ে আসছি সেটা থেকে আমরা গড় মান পাই, আমরা কিন্তু সেখান থেকে তাৎক্ষণিক বা সুনির্দিষ্ট মুহূর্তের কোনো মান পাই না। তাহলে আমাদের এখন উদ্দেশ্যটা হচ্ছে তাৎক্ষণিক বেগ নির্ণয় করা। তাৎক্ষণিক বেগ হচ্ছে একেবারে পার্টিকুলার বা সুনির্দিষ্ট একটা মুহূর্তের বেগকে তাৎক্ষণিক বেগ বলে। কোনো সুনির্দিষ্ট মুহূর্তের বেগকে তাৎক্ষণিক বেগ বলে। একটা পার্টিকুলার মোমেন্টের যে বেগ সেই বেগটাকে আমরা কি বলবো, তাৎক্ষণিক বেগ বলবো। তাহলে দেখেন আমরা একটু আগে যে গ্রাফটা আঁকছিলাম সেই গ্রাফের দিকে একটু তাকাবো। একটু আগের গ্রাফটা আমি একটু কপি করে আনি। একটু আগে যে গ্রাফ আঁকছিলাম সেই গ্রাফটাকে আমরা কপি করব। দেখেন আমি এইখানে বিভিন্ন সময়ে যে অতিক্রান্ত দূরত্ব সেটা আঁকছি। ধরেন আমি 5 থেকে 10 সেকেন্ডের মাঝে কোনো একটা বিন্দু, এই যে 5 এবং 10 সেকেন্ডের মাঝে কোনো একটা বিন্দু নিতে চাই। আমি জানতে চাই ঠিক 7 সেকেন্ডের বেগটা কত। আমার জানতে ইচ্ছা হলো 7ম সেকেন্ডের বেগ কত, 7 সেকেন্ডের বেগ কত। খেয়াল করেন আমি 7ম সেকেন্ডে বা 7 সেকেন্ডে বেগ জানতে চাই। তাহলে 7 সেকেন্ডে বেগ জানার জন্য আমরা আসলে কি করতে পারি সেটা একটু দেখি। এই যে গ্রাফটা আছে, এই গ্রাফটা 0 থেকে শুরু করে কত পর্যন্ত দিচ্ছে মান, 25 সেকেন্ড পর্যন্ত। কিন্তু আমি এই গ্রাফটা ধরেন এখানে এই দাগটা দিয়ে বোঝানো হয় ডিসকন্টিনিউয়াস, মানে 0 থেকে একটা অংশ পর্যন্ত আমি কেটে বাদ দিচ্ছি।
আমি এখন 5 থেকে শুরু করে 10 পর্যন্ত নিব মানগুলো। দেখেন কত থেকে শুরু করব, 5, এরপরে ধরেন 6, এরপরে 7, 8, 9, 10। এখন 5 থেকে 10 পর্যন্ত যে মানগুলো হবে সেই মানগুলো দেখেন 10 থেকে 20 মিটারের মধ্যে আছে না, 5 এ হচ্ছে 10 মিটার আর 10 সেকেন্ডে ছিল 20 মিটার। 5 সেকেন্ড সময়ে বস্তুটার মোট দূরত্ব কত ছিল, 10 মিটার, আর 10 সেকেন্ড সময়ে দূরত্ব কত ছিল, 20 মিটার। তাহলে ওই যে দেখেন ওখানে আমরা 10 থেকে 20 মিটার দেখতেছি। তাহলে পঞ্চম সেকেন্ডে শুরু করছে সে 10 মিটার থেকে এবং দশম সেকেন্ডে সে চলে গেছে কোথায়, 20 মিটারে। সুতরাং এই যে জিনিসটা এই রকম খেয়াল করেন। আমরা তাহলে একটা বিশাল গ্রাফের যদি ক্ষুদ্র একটা অংশ নেই, সেই ক্ষুদ্র একটা অংশ থেকে এখন কিন্তু সপ্তম সেকেন্ডের বেগ আমরা না বের করতে পারলেও সপ্তম সেকেন্ডের কাছাকাছি গড় বেগ বের করতে পারবো। কিভাবে দেখেন, 7 একটু আগে 6.5 নেন, 7 একটু পরে 7.5 নেন। আমরা 6.5 থেকে 7.5 সেকেন্ডের দূরত্বটা যদি দেখি, দেখেন এটা 10, তাহলে 15, এটা ধরি 16, এটা ধরি 17.5। দেখেন 6.5 সেকেন্ডে আপনার এটা হচ্ছে 6.5 সেকেন্ড, এটা হচ্ছে 7.5 সেকেন্ড। এখন 6.5 থেকে 7.5 সেকেন্ডের মধ্যে আমি যদি গড় বেগ নিতে যাই সেক্ষেত্রে কোথা থেকে পাবো, এই জায়গা থেকেই পাবো। এখন দেখেন 6.5 থেকে 7.5 সেকেন্ড সেটাও তো বেশ বড় হয়ে গেল। 6.5 থেকে 7.5 সেটাও কিন্তু বেশ বড়, মানে পুরা 1 সেকেন্ড। 1 সেকেন্ড অনেক বড় সময়, কারণ আমি চাচ্ছি সুনির্দিষ্ট মুহূর্ত। আমি 1 সেকেন্ডের মধ্যে যাচ্ছি না, আমি চাচ্ছি সুনির্দিষ্ট মুহূর্তের তাৎক্ষণিক বেগ। তাহলে আমি এখন যেটা করব, এই গ্রাফটাকে আরো বড় করব, আরো এনলার্জ করব। তাহলে আরো এনলার্জ কিভাবে করা যায় সেটা দেখি। আমরা এখন শুরুই করব 6.5 থেকে। আমরা এখন শুরু করব কত থেকে, 6.5 থেকে। 6.5 থেকে আমি 7.5 পর্যন্ত যাব। সো 6.5, 6, 7, 8, 9, 7, 7.1, 2, 3, 4, 5। দেখেন আমি এখন কি করতেছি, গ্রাফটাকে আরো এনলার্জ করতেছি, বড় করে দেখতেছি, ওই অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখার মতো অবস্থা হয়ে গেছে আর কি। তাহলে আমি যদি ভ্যালুগুলো বসাই, এটা 6.5 সেকেন্ড, 6.6, 6.7, 6.8, 6.9, 7.0, 7.1, 7.2, 7.3, 7.4, 7.5। তাহলে 6.5 থেকে 7.5 এর মধ্যে এখন আমরা দেখতে পাচ্ছি। খেয়াল করে দেখেন 6.5 এ কি 16 মিটার ছিল, 6.5 এ ছিল 16 মিটার, এখানে ধরেন 16 মিটার, আর 7.5 এ 17.5 মিটার, এটা হচ্ছে 16 মিটার, আর এখানে হচ্ছে 17.5 মিটার। আমার উদ্দেশ্য কি, সপ্তম সেকেন্ডের বেগ অর্জন করা না? তাহলে সপ্তম সেকেন্ডের বেগ যদি দেখতে যাই, দেখেন 6.9 আর 7.1 এর মধ্যে যদি আসি, খেয়াল করেন এখন কিন্তু 6.9 এবং 7.1 এর মধ্যে দেখেন মানটা কি একেবারে সরল রৈখিকভাবে চেঞ্জ হচ্ছে না। তাহলে এখন এসে বলা যায় যে 6.9 আর 7.1 এর মধ্যে যে গড় বেগ সেটাই সপ্তম সেকেন্ডের একেবারে তাৎক্ষণিক বেগ। সো এটা 16, ওটা 17.5 যদি হয়,
ধরেন 17 হবে এইখানে, এটা 1.5 মানে 15 ঘরে ভাগ করলে 16.7, এটা ধরলাম 16.6, এটা 16.8। সুতরাং দেখেন 7 এর 0.1 সেকেন্ড আগে এবং 0.1 সেকেন্ড পরের মধ্যে আমার যে গড় বেগটা সেই ভি অ্যাভারেজ কত থেকে কত, 6.9 থেকে শুরু করে 7.1 পর্যন্ত, এটা হচ্ছে দূরত্বের 16.8 মাইনাস 16.6 ডিভাইডেড বাই 7.1 মাইনাস 6.9, 0.2 ডিভাইডেড বাই 0.2, 1 মিটার পার সেকেন্ড। তার মানে 7 সেকেন্ডের খুব কাছাকাছি দুইটা বিন্দু নিয়ে দেখতেছি এখানে গড় বেগটা আসতেছে অনলি 1 মিটার পার সেকেন্ড। তাহলে একটা জিনিস খেয়াল করেন, আমি আবার পিছনে যাচ্ছি, এইটা খুব ইম্পর্টেন্ট, আপনাদের ম্যাথেও এই জিনিসটা লাগবে। আমি যে জিনিসটুকু এখন আপনাদেরকে পড়াচ্ছি এটা আসলে ম্যাথের ডিফারেন্সিয়েশনের বেসিকও পড়িয়ে দিচ্ছি আপনাদেরকে। সো ফিজিক্স ম্যাথ দুই জায়গায় যেহেতু লাগবে আমি একবারেই ডেভেলপ করে দিচ্ছি। আবার গোটা জিনিসটা শুরু থেকে রিপিট করতেছি। দেখেন, আমরা যখন বড় পরিবর্তন দেখি তখন আসলে গড় দেখি। এই যে 0 থেকে 25 সেকেন্ড অনেক সময়, তাহলে আমরা গড় দেখতেছি 0 থেকে 25 সেকেন্ডের। এরপর আমি কি করলাম, গড় থেকে ছোট ছোট ভাগে ভাগ করলাম, যে 5 সেকেন্ডে কত গড়, 5 থেকে 10 সেকেন্ডের গড় কত, 10 থেকে 15 গড় কত, এইভাবে গড় করে 25 সেকেন্ডে 5টা সেগমেন্ট বা অংশে ভাগ করছি। এরপর দেখেন কি করতেছি, এই 5টা সেগমেন্ট বা অংশের মধ্যে থেকে আমি পার্টিকুলার একটা মোমেন্ট দেখতে যাচ্ছি। কোন মোমেন্ট? ঠিক 7ম সেকেন্ডে কি হয় দেখতে চাই। তাহলে 7 সেকেন্ডে কি হয় দেখতে চাইলে 5 থেকে 10 কে আগে এনলার্জ করতে হবে। ঠিক আছে, 5 থেকে 10 কে এনলার্জ করে দেখলাম। এখন 7 এর একটু আগে 6.5 আছে, 7.5 আছে। এখন 7 এ যাইতে হইলে 6.5 থেকে 7.5 কে এনলার্জ করি, 6.5 থেকে 7.5 কে এনলার্জ করলাম এখানে। তাহলে দেখেন 7 এর একটু আগে 6.9, একটু পরে 7.1, এর মাঝখানে গ্রাফটা কি স্ট্রেট লাইন বা সরল রেখা হয়ে গেছে না? সো একটা বক্ররেখার যদি অতি ক্ষুদ্র অংশ আমরা নেই, সেটা একটা কি রিপ্রেজেন্ট করে? একটা সরল রেখা রিপ্রেজেন্ট করে। আর একটা সরল রেখার প্রত্যেকটা বিন্দুতেই পরিবর্তনটা কিভাবে হয়? সমহারে হয়। বক্ররেখায় কিন্তু পরিবর্তনটা সমহারে হয় না। এই যে দেখেন এইখানে বক্ররেখা ছিল, তার মানে পরিবর্তন সমানভাবে হচ্ছে না। এখানেও বক্ররেখাই ছিল, কিন্তু আপনি যতই এনলার্জ করতে শুরু করবেন, বড় করতে শুরু করবেন, এক সময় কিন্তু সেটা বক্ররেখা থেকে আস্তে আস্তে কিসের চলে আসবে? সরল রেখায় চলে আসবে। তাহলে যখন সরল রেখায় চলে আসতেছে তখন ওইখান থেকে গড় মান যদি আমরা নেই, প্রত্যেকটা বিন্দুর গড় মানে কি হবে? সমান হবে। এইভাবে অ্যাকচুয়ালি আমরা যেটা বের করতে পারি সেটাকে বলা হয় তাৎক্ষণিক বা ওই মুহূর্তের, বিশেষ ওই মুহূর্তের বেগ। এখন দেখেন, আমার উদ্দেশ্য ছিল 7 সেকেন্ডের জন্য বেগ নির্ণয় করা। সবচেয়ে ভালো হতো কি, ধরেন যদি এরকম একটা বিন্দু নেওয়া যেত 6.999 থেকে শুরু করে 7.001। এই যে দেখেন, যত ছোট করব তত অ্যাকুরেসি বাড়বে। তাহলে 6.999 এ বস্তুটার অবস্থান যদি হয় x1 আর 7.001 এ বস্তুটার অবস্থান যদি হয় x2, y অক্ষে আমার দূরত্ব এবং x অক্ষে আমার সময় রাখা আছে। তাহলে দেখেন x1 থেকে x2 পর্যন্ত যে পরিবর্তনটা হলো, এই পরিবর্তনটাকে সময় দিয়ে ভাগ করলে আমরা কি পাবো? তাৎক্ষণিক বেগ পাবো। তাহলে আমরা বলতে পারি সময় ব্যবধান শূন্যের কাছাকাছি হলে গড় বেগকে তাৎক্ষণিক বেগ বলে। তাহলে এই যে গড় মান, অ্যাভারেজ ভেলোসিটি 6.999 থেকে
7.001 সেকেন্ড পর্যন্ত এটা আসতেছে কি x2 - x1 ডিভাইডেড বাই সময়ের ব্যবধানটা খুবই কম, এটাকে ডেল টি দ্বারা আমরা সূচিত করব। তাহলে ডেল x ডিভাইডেড বাই ডেল টি। এখন খেয়াল করেন এখানে সময় ব্যবধান শূন্যের কাছাকাছি বলতেছি। এখন শূন্যের কাছাকাছি মানে কি এটা আগে একটু বুঝে নেই। সময় ব্যবধান শূন্যের কাছাকাছি এটার মানে কি সেটা আমি আপনাদেরকে একটু বুঝিয়ে আনি। দেখেন ধরেন একটা সংখ্যা রেখা আঁকি, আমি একটা সংখ্যা রেখা আঁকবো, এটা আপনাদের বোঝানোর জন্য একটা আমরা সংখ্যা রেখা আঁকি। চলেন সংখ্যা রেখা এটা ধরেন 0 পয়েন্ট, বাম পাশে -0.01 আছে, ডান পাশে 0.01 প্লাস। এটাকে আরো এনলার্জ করি, এটাকে বর্ধিত করি। দেখেন না এটা 0 -0.01 প্লাস 0.01 এনলার্জ করলাম। তাহলে এখানে এসে -0.001 প্লাস 0.001 পাবো। সো আমরা প্রথমে এই যে এই অংশটাকে বিবর্ধিত করতেছিলাম, এনলার্জ করতেছিলাম, এরপর আবার এই অংশটাকে যদি আবার বিবর্ধিত করি, খেয়াল করেন আপনি শূন্যের কাছে যাচ্ছেন কিন্তু শূন্যের উপরে পড়বেন না, শূন্যের কাছাকাছি আগাবেন। সো এরপরে গেল 0, এদিকে -0.001, এদিকে +0.001, তাহলে এটা -0.301 +0.301। সো এই যে দেখেন শূন্যের খুব কাছাকাছি যাচ্ছি কিন্তু কখনোই শূন্য হচ্ছে না। সো তাহলে আমরা যদি এভাবে চিন্তা করি 0.000000000 সারা জীবন 0 লিখে যদি শেষে একটা 1 বসাই, সেটা কি আর শূন্য থাকে? সেটা শূন্যের খুব কাছাকাছি হবে কিন্তু কখনোই কি হবে না, শূন্য হবে না। সুতরাং আমরা একটু আগে যখন বলতেছিলাম সময় ব্যবধান শূন্যের কাছাকাছি হলে, তার মানে এই ডেলটিটা যদি কি হয় শূন্যের কাছে যায় কিন্তু কখনোই কি হবে না, শূন্য হবে না। শূন্যের কাছাকাছি বাট কখনো শূন্য হবে না। তখন জিনিসটাকে ডিফাইন করা হয় এইভাবে, v = লিমিট ডেলটি টেন্ডস টু 0। এই যে তীর চিহ্ন দিয়ে বোঝানো হয় সেটা শূন্যের দিকে যাচ্ছে কিন্তু কখনোই শূন্যের সমান হবে না। average v = লিমিট একটু আপনারা সংজ্ঞাটার দিকে ফোকাস করেন। সময় ব্যবধান শূন্যের কাছাকাছি হলে গড় বেগকে কি বলবো, তাৎক্ষণিক বেগ বলবো। তাহলে আমার গড় বেগ এভারেজ ভি এর ক্ষেত্রে যদি সময় ব্যবধান ডেলটিটা শূন্যের কাছাকাছি বসিয়ে দেই তাহলে আমরা যেটা পাবো সেটাকে আমরা কি বলবো, তাৎক্ষণিক বেগ বলবো। তাহলে এই যে তাৎক্ষণিক বেগের যে ডেফিনিশন বা সংজ্ঞাটা আমরা পাচ্ছি, এটাই অ্যাকচুয়ালি আমাদের ব্যবকলনের আইডিয়াটা দিচ্ছে। তার মানে ব্যবকলন হচ্ছে অতি ক্ষুদ্র অংশে চলে যাওয়া। একটা বড় অংশ থেকে আস্তে আস্তে কোথায় চলে যাও, ক্ষুদ্র অংশে চলে যাও। দেখেন একটু রিপিট করি, 0 থেকে 25 সেকেন্ডে ছিলাম, তারপর আসলাম কোথা থেকে, 5 থেকে 10-এ ঢুকলাম, 5 থেকে 10-এর পরে 6.5 থেকে 7.5-এ আসলাম। তাহলে আস্তে আস্তে কি আমরা ছোট অংশ নিয়ে কাজ করছি না? সো ডিফারেন্সিয়েশন বা ব্যবকলন মানে হচ্ছে একটা বড় জিনিস থেকে আস্তে আস্তে ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশে চলে আসা। সো আমরা যখন তাৎক্ষণিক বেগ বলতেছি সময় ব্যবধানটা শূন্যের কাছাকাছি হতে হবে। লিমিট ডেলটি টেন্ডস টু 0 এবং ডেল এক্স বাই ডেলটি এটাকে লেখা হয় dx বাই dt আকারে, যেখানে ভিটা হচ্ছে তাৎক্ষণিক বেগ। আবারও বলছি যে যদি আমার সময় ব্যবধান শূন্যের কাছাকাছি হয়, মানে খুব অল্প সময়ের ব্যবধানে দেখি, তখন ডেল এক্স বাই ডেলটিকেই লেখা হবে কি আকারে, dx বাই dt আকারে। তাহলে এই যে বেগ v = dx বাই dt যেটা হচ্ছে,
এই বেগ v সমান dx বাই dt, এটাকেই বলা হয় ব্যবকলন বা অন্তরীকরণ। এখন এটাকে এইভাবে বলা হয় সময় t এর সাপেক্ষে x এর ব্যবকলন বা অন্তরীকরণ। এই ছিল আমাদের ব্যবকলন বা ডিফারেন্সিয়েশনের বেসিক ফর্ম। এখন এইখানে একটা জিনিস মাথায় রাখবো আমরা, লিমিট ডেল টি টেন্ডস টু 0, এর মানেই হচ্ছে, লিখে দিই, লিমিট বা সীমা ডেল টি টেন্ডস টু, তার মানে তার প্রবৃত্তি হচ্ছে শূন্যের কাছাকাছি যাওয়ার। লিমিট ডেল টি টেন্ডস টু 0, এবং এই ডেল টিটাকে ডেল টি আকারে বলা হয় ডেল টি, ডেল্টা টি। এখন ডেল টি এর মান শূন্যের কাছাকাছি, কিন্তু কখনোই শূন্য নয়। ডেলটির মান শূন্যের কাছাকাছি কিন্তু কখনোই শূন্য হতে পারবে না। এখন আসেন, তাহলে ডেলটি এর মান যদি শূন্যের কাছাকাছি হয়, কখনোই শূন্য হয় না, এই রকম মান কি 10 পাওয়ার মাইনাস 200 বলতে পারেন, 10 পাওয়ার বা 100 পাওয়ার মাইনাস 1000 বলতে পারেন, অথবা 10 পাওয়ার মাইনাস 100, 1000, 1 লাখ বা যা ইচ্ছা বলেন। দেখেন এগুলো প্রত্যেকটাই খুব ছোট্ট সংখ্যা, এরা খুবই ছোট সংখ্যা, শূন্যের কাছাকাছি কিন্তু কখনোই কি নয়, শূন্য নয়। এখন ব্যবকলন বা ডিফারেন্সিয়েশন অ্যাকচুয়ালি কিভাবে আসতেছে সেটা দেখলাম। এখন চলেন খেয়াল করেন, আমরা যদি একটু ফাংশন আকারে চিন্তা করি, ধরেন একটা ফাংশন, আমরা যখন ফাংশন নিয়ে কাজ করব, y ইজ এ ফাংশন অফ x, তার মানে কি y x এর সঙ্গে সম্পর্কিত, y ইজ এ ফাংশন অফ x, y কি x এর একটা ফাংশন। তাহলে y যদি x এর একটা ফাংশন হয়ে থাকে, সেক্ষেত্রে দেখেন তো, আমার এখানে আমি ধরেন একটা গ্রাফ আঁকলাম, এখানে y x এর সঙ্গে সম্পর্কিত, y ইজ এ ফাংশন অফ x। এইবার এইখানে x এর একটা ভ্যালু আছে, y এর একটা ভ্যালু আছে, তাহলে x এর যে ভ্যালু সেটা হচ্ছে x1, y এর ভ্যালুটা y1। এই পয়েন্টে x এর একটা ভ্যালু আছে x2, y এর একটা ভ্যালু আছে y2। তার মানে এই যে ব্যবধানটুকু, এটা হচ্ছে ডেল x, x এর পরিবর্তন মানে কি x2 মাইনাস x1, আর এই ব্যবধানটুকু ডেল y মানে কি y2 মাইনাস y1। এখন দেখেন, আমি যখন y সমান fx বললাম, তখন এখানে x টা কি স্বাধীন চলক, কারণ x এর মান স্বাধীন। y টাকে কি বলা হয়, অধীন চলক, কারণ কি y এর মান x এর উপরে ডিপেন্ড করে। তাহলে যখনই আমরা ফাংশন ডিফাইন করি, ধরেন y সমান x পাওয়ার n, এটা একটা ফাংশন, তাহলে এই ফাংশনে x টা কি স্বাধীন চলক আর y টা কি অধীন চলক। এখন একটা জিনিস খেয়াল করি, আমরা ফাংশন থেকে দেখি ডেল x এর পরিবর্তনে y এর পরিবর্তন ডেল y, তাহলে 1 এর পরিবর্তনে y এর পরিবর্তন ডেল y বাই ডেল x,
তাহলে এখানে পরিবর্তনের হার del y বাই del x। সুতরাং এই যে দেখেন, আমার যদি x এর পরিবর্তনের হার শূন্যের কাছাকাছি হয়ে যায়, তখন ফাংশনটার যে পরিবর্তন ওটাকেই বলা হয় অন্তরীকরণ। সো আবার রিপিট করতেছি, x এর অতি ক্ষুদ্র পরিবর্তনে কোনো একটা ফাংশনের যে পরিমাণ পরিবর্তন হয় সেটাকে আমরা অন্তরীকরণ বলি। তাহলে এই যে dy বাই dx কে বলা যায় x এর অতি ক্ষুদ্র পরিবর্তনে y এর পরিবর্তনের হার। সুতরাং x এর অতি ক্ষুদ্র পরিবর্তনে y এর যে পরিবর্তনের হার সেটাই হচ্ছে আমাদের ডিফারেন্সিয়েশন বা অন্তরীকরণ। এখন বেসিকটা আমি আপনাদেরকে বুঝিয়ে ফেলছি, এইবার এখান থেকে আসেন, এতক্ষণ ধরে থিওরি ছিল, এবার এইটাকে কিভাবে ম্যাথে ট্রান্সলেট করব, এটাকে আমরা ম্যাথে ট্রান্সলেট করব কিভাবে। ধরেন আমার যদি y সমান x পাওয়ার n হয়, d by dx of y মানে d by dx of x পাওয়ার n সমান nx n minus 1। এটা সূত্র, এটার প্রতিপাদন এই মুহূর্তে আপনাদের দরকার নাই ফিজিক্সে, এটা ম্যাথে দেখবেন। সো আপনারা মাথায় রাখেন, y সমান x পাওয়ার n যদি হয়, তাহলে x এর সাপেক্ষে ফাংশন y এর অন্তরীকরণ বা ব্যবকলন এটা সমান কি nx n minus 1। চলেন কিছু প্র্যাকটিস করি। যেমন ধরেন d by dx of x কিউব যদি কোথাও দেখি, এখানে n কত, x এর উপরে পাওয়ারটা হচ্ছে n, তাহলে n x n minus 1 3x স্কয়ার। d by dx of x যদি করতে যাই, দেখেন d by dx of x মানে কি, x এর উপরে পাওয়ার 1 আছে, তাহলে 1টা হচ্ছে n x n minus 1, তাহলে 1 ইন্টু x পাওয়ার 0 কত দিবে আপনাকে, 1 দিবে। তাহলে x এর অন্তরীকরণে আমরা কি পাবো, 1 পাবো। ওকে, এখন একটা জিনিস খেয়াল করেন, আমাদের এই যে ডিফারেন্সিয়েশন বা ব্যবকলন এইটা আসলে কেন এত জরুরি, আমাদের ডিফারেন্সিয়েশন বা ব্যবকলনটা কেন এত জরুরি সেটা আমরা একটু দেখে নিই, যে ব্যবকলনটা কেন লাগবেই। ধরেন আমি একটা প্রশ্ন করি, একটি বস্তু চার মিটার পার সেকেন্ড সমবেগে চলমান, বস্তুটির সরণের সমীকরণ লিখো। একটা বস্তু 4 মিটার পার সেকেন্ড সমবেগে যাচ্ছে, তাহলে আপনাকে সরণের সমীকরণ লিখতে বলা হলো। তাহলে সরণ x ইকুয়ালস টু কি, বেগ v ইনটু টাইম t। দেখেন একটা বস্তু সমবেগে গেলে সরণ সময় কি, সরণ সমান হচ্ছে সমবেগ ইনটু সময়। তাহলে সরণ ইকুয়ালস টু সমবেগ গুণন সময়। এখন দেখেন, আমরা একটু আগেই বলছি যে যে কোনো মুহূর্তের বেগকে তাৎক্ষণিক বেগ বলে। এখন একটা বস্তু যদি সমবেগে যায়, তার প্রত্যেক মুহূর্তের বেগ একই, সুতরাং সমবেগে চললে তাৎক্ষণিক বেগ যা আছে তাই। ধরেন এখন আমরা তাৎক্ষণিক বেগ বের করতে বললাম, যে t সমান 3 সেকেন্ড সময়ের তাৎক্ষণিক বেগ কত, এটা বের করতে বললাম আমি। তাহলে একটু আগেই দেখেন তাৎক্ষণিক বেগের ডেফিনিশন বের করে রাখছি।
চলেন পিছনে যাই। দেখেন তাৎক্ষণিক বেগ v সমান কি dx বাই dt কি তাৎক্ষণিক বেগ ছিল না? v সমান কি ছিল dx বাই dt। তাহলে আমরা এখন তাৎক্ষণিক বেগ বের করব। v সমান dx বাই dt, কিন্তু x সমান 4t, তাহলে 4টাকে সামনে নিয়ে আসি, d বাই dt অফ t। এখন d বাই dt অফ t কত দিবে? এই যে দেখেন n x n minus 1, কারণ আমরা জানি d বাই dx অফ x পাওয়ার n সমান nx n minus 1, তাহলে d বাই dt অফ t পাওয়ার n সমান কি হবে? nt n minus 1। সুতরাং d বাই dt অফ t পাওয়ার 1 ইকুয়ালস টু 1t 1 minus 1, সেটা কিন্তু লিখলাম। তাহলে 4 ইন্টু 1 ইন্টু t পাওয়ার 0 মানে 4। তাহলে দেখেন যে কোনো সময় তাৎক্ষণিক বেগটা কত পাচ্ছি? 4 মিটার পার সেকেন্ডই আমরা পাচ্ছি। সো আমরা তাহলে মাথায় রাখবো তাৎক্ষণিক বেগটা কি? কোনো সুনির্দিষ্ট মুহূর্তের বেগটাই হচ্ছে তাৎক্ষণিক বেগ। আমি আবার লিখে দিচ্ছি, কোনো সুনির্দিষ্ট মুহূর্তের বেগ তাৎক্ষণিক বেগ। সরণকে সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েশনের মানে ব্যবকলন বা অন্তরীকরণ করলে তাৎক্ষণিক বেগ পাওয়া যাবে। এখন ডিফারেন্সিয়েশন না থাকলে আমার অ্যাকচুয়ালি সমস্যা কিরকম হতো সেটা আমরা তো দেখব। তার আগে আরেকটা জিনিস দেখব যে আমরা একটা বস্তুর তাৎক্ষণিক বেগ, কোনো একটা মোমেন্টের তাৎক্ষণিক বেগ কিভাবে বের করতে পারি সেটা এখন আমরা একটু দেখি। চলেন একটা প্রবলেম করি। চার মিটার পার সেকেন্ড আদি বেগে চলমান একটি বস্তু 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ প্রাপ্ত হলে তিন সেকেন্ড পর বস্তুর বেগ কত? খেয়াল করেন, আমরা 4 মিটার পার সেকেন্ড আদি বেগে চলমান একটা বস্তু 2 মিটার পার সেকেন্ড স্কয়ার যদি ত্বরণ প্রাপ্ত হয় তাহলে 3 সেকেন্ড পর বস্তুটার বেগ কত সেটা আমরা জানতে চাই। তাহলে নরমালি আমরা যদি সলভ করতে যাই, নরমালি ইউ বা এখানে আদি বেগ ইউ সমান কত? 4 মিটার পার সেকেন্ড। সময়টি হচ্ছে 3 সেকেন্ড। তারপর হচ্ছে ভি কত জানতে চাওয়া হয়েছে, ত্বরণ এ দেওয়া আছে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে আমরা তো জানি ভি সমান ইউ প্লাস এটি, তাহলে ইউ সমান হচ্ছে 4 প্লাস এ হচ্ছে 2, টি হচ্ছে 3, তাহলে 4 আর 6 কত? 10 মিটার পার সেকেন্ড। হ্যাঁ, এটা তো আমরা পারি এমনিতেই। তো এখানে আপনার ব্যবকলন বা অন্তরীকরণের সম্পর্কটা কি? দেখেন বস্তুটা কিন্তু সমত্বরণে তার বেগটা বাড়াচ্ছিল। আমরা তাহলে এইটাকে একটু কি পদ্ধতিতে দেখতে চাই? আমরা এটাকে একটু ফাংশন আকারে দেখতে চাবো, যে আমরা একটু এটাকে ফাংশন আকারে দেখতে চাবো। তাহলে দেখেন ফাংশন আকারে যদি দেখতে চাই,
টি সময় পর সরণ x হলে x সমান ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার না? তাহলে x সমান ইউ হচ্ছে 4 ইন্টু টি প্লাস হাফ, এ কত 2 ইন্টু টি স্কোয়ার, তার মানে 4t প্লাস টি স্কোয়ার। এটা হচ্ছে আমার x। খেয়াল করেন x তাহলে কি 4t প্লাস টি স্কোয়ার, এটা হচ্ছে সরণের ফাংশন। এখন দেখেন তাহলে এই সরণের ফাংশন থেকে আমরা যে কোনো মুহূর্তে তাৎক্ষণিক বেগের ফাংশনটা ডেভেলপ করতে পারবো। তাহলে তাৎক্ষণিক বেগের যে ফাংশনটা হবে, তাৎক্ষণিক বেগ v সমান dx বাই dt, তার মানে d বাই dt অফ x মানে কি 4t প্লাস টি স্কোয়ার। সুতরাং এখান থেকে পাবো d বাই dt অফ 4t প্লাস d বাই dt অফ টি স্কোয়ার। তাহলে 4 d বাই dt অফ t প্লাস টি স্কোয়ার কে করলে 2t 2 মাইনাস 1, সো 4 ইন্টু 1 প্লাস 2t। তাহলে 4 প্লাস 2t হচ্ছে আমার তাৎক্ষণিক বেগের ফাংশন। তাৎক্ষণিক বেগের ফাংশনটা কত? 4 প্লাস 2t। এখন তাহলে দেখেন 3 সেকেন্ড পর তাৎক্ষণিক বেগ জানতে চাওয়া হয়েছে। কয় সেকেন্ড পরে? 3 সেকেন্ড। মজাটা দেখেন, এখন আমি এই ইকুয়েশনে টি এর যে কোনো মান বসিয়ে এক্সাক্ট ওই টাইমের জন্য কি করতে পারি? তাৎক্ষণিক বেগ বের করতে পারি। তাহলে আমরা এক্সাক্ট ওই মোমেন্টের তাৎক্ষণিক বেগ যদি জানতে চাই, দেখেন বেগ v সমান কি পাওয়া গেছে? 4 প্লাস 2t। তাহলে t সমান 3 সেকেন্ড সময়ের তাৎক্ষণিক বেগ। v সমান 4 প্লাস 2 ইন্টু 3, 4 প্লাস 6 মানে 10 মিটার পার সেকেন্ড। এই যে দেখেন, আমরা তাহলে একটা জিনিস খেয়াল করেন ভাইয়া এবং আপুরা, সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন। এই জিনিসগুলো আপনাদের মনোযোগ দিতেই হবে, কষ্ট হইলে ওগুলো বুঝতেই হবে। কেন? একটু পরে টের পাবেন। এই যে এত বেসিক পড়াচ্ছি কেন? কারণ পরে যেতে যায় আপনারা কোশ্চেন করে অ্যান্সার করতে পারেন, নাহলে কিছু অ্যান্সার করতে পারবেন না। পরে যায় মনে হবে কোত্থেকে আসলো এগুলা। খেয়াল করেন, একটু বোঝার চেষ্টা করি আমরা। এইখানে যে ত্বরণটা, এই ত্বরণটা কি সমত্বরণ না? আমার ত্বরণটা যদি সুষম ত্বরণ না হইতো, এটা তো সুষম ত্বরণ দিয়ে দেখাইলাম, তাই না? এই কারণে খুব মানে হচ্ছে মনে হইতে পারে যে ভাই এটা তো আমরা নরমালি করতে পারি, এত পেঁচাইলেন কেন? এত পেঁচাইলাম কেন? কারণ হচ্ছে যদি সুষম ত্বরণ না হইতো, ত্বরণটা যদি অসম হইতো, ত্বরণের মানটাই যদি চেঞ্জ হইতো, তখন কিন্তু আপনারা নরমাল গাণিতিক পদ্ধতিতে এই ম্যাথটা করতে পারতেন না। তখন যে আপনার ব্যবকলন বা অন্তরীকরণে যেতেই হতো। এখন আমি আজকে আপনাদেরকে এই ব্যবকলন বা অন্তরীকরণ সম্পর্কিত আপনাদের যত সূত্র লাগবে ফিজিক্সের জন্য সব লিখে দিব। আপনাদের যত ব্যবকলনের প্রয়োজনীয় সূত্র আছে সেটা আজকে লিখে দিব, আপনারা সব একেবারে পড়ে রাখবেন। আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে তাহলে এই ব্যবকলন সংক্রান্ত, ভেক্টর ব্যবকলন সংক্রান্ত ম্যাথ করতে পারবো। চলেন আমি প্রয়োজনীয় সূত্র লিখে দিই। আমি এখন 15টা সূত্র লিখবো ব্যবকলনের। সো আপনাদের এইচএসসিতে ফিজিক্সের জন্য যেগুলো লাগবে ব্যবকলনের প্রয়োজনীয় সূত্রসমূহ আমি একটা একটা করে সূত্র লিখে দিচ্ছি। 1, y সমান x পাওয়ার n হলে dy বাই dx সমান nx n মাইনাস 1 হবে। এগুলো মুখস্থ করে ফেলবেন একবারে। এরপর a ও b উভয়ই x এর ফাংশন যদি হয়, ধরেন a আর b দুইজনই x এর একটা ফাংশন, তাহলে b
d by dx of a plus b equals to d by dx of a plus d by dx of b। এটা হচ্ছে যোগ সূত্র। আর বিয়োগ সূত্রের বেলায় d by dx of a minus b d by dx of a minus d by dx of b, এটা হচ্ছে বিয়োগ সূত্র। এরপর 3 নাম্বার প্রপার্টি পর্যন্ত চলে গেল। 4 নাম্বার ধ্রুব সংখ্যার ব্যবকলন শূন্য প্রদান করে। প্রশ্ন হচ্ছে কেন ধ্রুব সংখ্যার ব্যবকলন শূন্য প্রদান করে সেটা দেখি। ধরেন y ইজ এ ফাংশন যেটার মান একটা কনস্ট্যান্ট c, y এর মান হচ্ছে একটা ধ্রুব c। তাহলে x এর মান যতই চেঞ্জ হোক y এর মানের কিন্তু কোনো চেঞ্জ নাই, y এর মান একই আছে। তাহলে আপনি del x যতই চেঞ্জ করেন না কেন, এখানে del x চেঞ্জ করছেন, del y কত 0। সুতরাং যদি x এর মান চেঞ্জ করলে y এর মান চেঞ্জ না হয়, y যদি একটা ধ্রুব ফাংশন হয়ে যায়, তাহলে এই যে dy by dx এটাকে সংজ্ঞায়িত করছি কিভাবে, লিমিট del x টেন্ডস টু 0 del y by del x। এখন del y টা কত পাইছেন 0, তাহলে dy by dx 0 দিবে যখন y সমান একটা ধ্রুব সংখ্যা c। ওকে, সো আমরা তাহলে আরেকটা প্রপার্টি পাচ্ছি d by dx অফ যে কোনো ধ্রুব সংখ্যা c ইকুয়ালস টু 0। কয়টা গেল? 4টা। 5 নাম্বার আসেন। d by dx অফ x একটু আগেই দেখাইছি, d by dx অফ x x পাওয়ার 1 আনলে এই যে 1 ইনটু x পাওয়ার 0 মানে 1, তাহলে d by dx অফ x হবে কত দিবে? 1 দিবে। এরপর আসেন 6 নাম্বার হচ্ছে গুণ সূত্র। একটু আগেই বলছি a আর b দুইটাই ধরনের x এর ফাংশন, সেক্ষেত্রে d by dx অফ ab a db by dx প্লাস b dA by dx, এটা কি সূত্র? এটা হচ্ছে গুণ সূত্র। 6টা গেল। এরপর আসেন 7 নম্বর। নম্বরে আসবো গুণের পরে কি আসবে? ভাগ আসবে অ্যাজ ইউজুয়াল। গুণ হয়েছে, গুণের পরে ভাগ আনবো। তাহলে 7 ভাগ সূত্র d by dx of a ভাগ b সমান নিচে b স্কয়ার উপরে b dA by dx মাইনাস a db by dx। 8 d by dx of ln x সমান 1 by x। 9 d by dx of ex সমান ex। 10 d by dx of sin x সমান cos x। এগুলোর প্রত্যেকটার প্রতিপাদন আপনারা ম্যাথে করবেন। ম্যাথে যখন ডিফারেন্সিয়েশন বা ব্যবকলন করবেন প্রত্যেকটার প্রতিপাদন আপনাদেরকে দেখানো হবে। সো এখন ওরিড হবেন না, এখন জাস্ট জিনিসগুলো শিখে যান। তারপর 11 d by dx of cos x সমান মাইনাস sin x। 12 d by dx of tan x sec square x। 13 d by dx of cot x minus cosec square x। 14 d by dx of sec x sec x tan x। 15 d by dx of cosec x minus cosec x cot x।
আপনাদের অ্যাকচুয়ালি এইচএসসি ফিজিক্সে এগুলা যদি জানা থাকে তাহলে এগুলা দিয়েই মোটামুটি আমরা ইনশাল্লাহ সকল ডিফারেন্সিয়েশনের জিনিসপত্রগুলি করে ফেলতে পারবো। সো আপনারা তাহলে এই 15টা সূত্র অতি অবশ্যই কি করে ফেলবেন, মুখস্থ করে ফেলবেন। তাহলে আমি পুরো জিনিসটাকে আরেকবার একটু র্যাপ আপ করব, পুরো জিনিসটা একবার আমি সংক্ষেপে বুঝিয়ে বলি। এতক্ষণ ধরে অনেক কিছু বললাম, পড়াইলাম, এখন আমি গোটা জিনিসের একটা ওভারভিউ দিব আপনাদেরকে যে কেন আমরা ডিফারেন্সিয়েশন করতেছি বা কেন ডিফারেন্সিয়েশন দরকার। আমি ওভারভিউটা এইভাবে বলি যে দেখেন, যখন আপনার খুব অল্প সময়ের চেঞ্জ দেখতে চান, খুবই অল্প সময়ের চেঞ্জ দেখতে চান, আপনি বড় সময় না, খুব অল্প সময়ের একটা চেঞ্জ দেখবেন, যে একটা ফাংশনের খুবই অল্প একটা সময়ের চেঞ্জ দেখতে চান, ডিফারেন্সিয়েশন বা ব্যবকলন আসবে কেন? কারণ হচ্ছে আমরা যদি কোনো একটা ফাংশন নেই, সেই ফাংশনটার খুবই অল্প একটা সেগমেন্ট, অল্প একটা অংশের পরিবর্তন দেখতে চাই, তখন ডিফারেন্সিয়েশন বা ব্যবকলন আসে। সো জিনিসটাকে এইভাবে চিন্তা করবেন সবসময়ই, একটা ফাংশন সে বিশাল একটা সময় জুড়ে কাজ করে। এখানে আরো কিছু জিনিস আছে, একটা হচ্ছে কন্টিনিউয়াস ফাংশন বা অবিচ্ছিন্ন ফাংশন, আরেকটা হচ্ছে আপনার বিচ্ছিন্ন ফাংশন বা ডিসক্রিট ফাংশন। এই জিনিসগুলো আপনারা গণিতে পড়বেন, ম্যাথে যেখানেই পড়েন না কেন এই জিনিসগুলোর কনসেপ্ট ক্লিয়ার রাখবেন, কারণ আপনার যদি ফাংশন ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু অনেক কিছুই ঠিকমতো বুঝবেন না। সো এটা খুব জরুরি। মানে একটা জিনিস আমি বলবো আজকে আপনাদেরকে, সেটা হচ্ছে দেখেন, ফিজিক্সে আমরা কি করতেছি, ফিজিক্সে আমরা গণিতের অ্যাপ্লিকেশন করতেছি। সুতরাং ফিজিক্সে দুর্দান্ত হওয়ার জন্য ম্যাথে দুর্দান্ত হওয়াটা ম্যান্ডেটরি, অবশ্য কর্তব্য। কারণ কেউ যদি ম্যাথে দুর্দান্ত না হয়, সে ফিজিক্সে ম্যাথের ইকুয়েশন ব্যবহার করবে কিভাবে? সো আপনাদেরকে ম্যাথের এই ফাংশনগুলা সবসময় একটু ভালো মতো পড়তে হবে। আপাতত আমি ফিজিক্সে যা পড়াচ্ছি, ম্যাথের যে অ্যাপ্লিকেশনটুকু, এর বাইরে কিছু লাগবে না। এবং আমি গোটা ফিজিক্সে, আপনার ফিজিক্সে যতটুকু ম্যাথ লাগবে সেটা আমি ফিজিক্সে করায় নিব। সো আপনারা বিরক্ত হন আর হচ্ছে খুশি হন, যেটাই হন না কেন, আমি যখন ফিজিক্সে ম্যাথের একটা অ্যাপ্লিকেশন পড়াতে যাব, ওইটাকে আমি পড়িয়ে নিব যে দেখেন ম্যাথে এইরকম জিনিসটা ছিল, সেটা আমরা ফিজিক্সের সিস্টেম ইকুয়েশনে এইভাবে অ্যাপ্লাই করতেছি। ওকে, তাহলে আবারও রিপিট করতেছি, আপনাদের 15টা সূত্র লিখে দিলাম। এই 15টা সূত্র খুব জরুরি, এই 15টা সূত্র সবাই ঠিকমতো পড়ে ফেলবেন, মাথায় রাখবেন। আর আপনাদের প্র্যাকটিস করার জন্য এই 15টা সূত্রের অ্যাপ্লিকেশনটা ঠিকমতো করার জন্য আমি ফেসবুক গ্রুপে, মেসেঞ্জার গ্রুপে একটা হোমওয়ার্ক দিয়ে দেবো, একটাই হোমওয়ার্ক দিব। একটা হোমওয়ার্ক মানে 1 পেজ হোমওয়ার্ক দিব। ওই একটা পেজে 5-6টা ম্যাথ থাকবে, আপনারা বাসায় ম্যাথগুলো করে ফেলবেন। করলে এই যে সূত্রগুলো, এগুলো ইনশাল্লাহ মাথায় ঢুকে যাবে। ওকে, তাহলে আজকের ক্লাসটা ইনশাল্লাহ এই পর্যন্তই থাকতেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম।